গ্যালাক্সি কোচিং, জিনিয়াস গ্যালাক্সি কোচিং এ স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান 2026 সালে যেটা নতুন ক্লাস 9-এর জন্য দেওয়া হয়েছে সেটার উপরে আমরা আলোচনা করব। আমাদের আজকের আলোচনা বিষয় আর্থিক বিবরণী, দশম অধ্যায়, পেজ নাম্বার 144। সেখানে আমরা দেখি গতদিন আলোচনা করেছিলাম, এটা তারই ধারাবাহিক। আমরা একটু টেক্সট বুকটা দেখি। আচ্ছা, এইখানে আমরা গতদিন আলোচনা করেছিলাম। আচ্ছা, তার আগে রাতুল, তুমি বলো কি সমস্যাটা কোথায় ছিল, বের করো, বলো কোনটা বোঝো না, আগে সেটা একটু আলোচনা করে নিয়ে পরে আমরা আবার উদাহরণ 2 নিয়ে আলোচনা করব, বলো। রাতুল, আনমিউট করে বলো। স্যার এখানে আমি এই যে ইয়াটা কি আছে, কোনটা? 155 পেজ। 155 পেজ, হ্যাঁ। হ্যাঁ, এই যে সংশ্লিষ্ট হিসাবে কুড়ির ও সন্দেহজনক দেনা সঞ্চিতির প্রভাব, মানে এই ছকটা আমি বুঝতে পারছি না। এই ছকটা হলো এই 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 যে সঞ্চিতির প্রভাব। এখানে দেখো, এখানে প্রথমে প্রবলেমটা পড়ো। নিচের ওই যে 154 পেজের নিচে লেখা, নিচের উদাহরণের সাহায্যে কুরিন অবলম্বন এবং কুরিন সঞ্চিতির হিসাব রক্ষণ ব্যাখ্যা করা হলো। ধরা যাক রেওয়া মিলে প্রাপ্য হিসাব 50,000 টাকা, অর্থাৎ রেওয়া মিলে প্রাপ্য হিসাব আমাদের দুই রকম আছে, একটা প্রদেয় একটা প্রাপ্য। প্রাপ্য মানে কি, আমরা টাকা পাবো, এটা আমাদের সম্পদ, তাই না, চলতি সম্পদ। তো এইখানে 50,000 টাকা আমরা পাবো। এখন বলতেছে যে কুরিন ও সন্দেহ দেনা সঞ্চিতির প্রারম্ভিক উদ্বৃত্ত 2,000 টাকা, অর্থাৎ সঞ্চিতিটা গত বছর রাখা হয়েছিল, সেটা আমাদের হিসাব বছরের শুরুতেই এই 2,000 টাকা ব্যালেন্স ছিল সঞ্চিতি। অর্থাৎ আমরা কুরিন একটা আনুমানিক ধরেছিলাম যে এত টাকা আদায় হবে না সন্দেহজনকভাবে, সেই টাকাটা আমাদের ব্যালেন্স শিটে বা রেওমিলের মধ্যে এটা ছিল গত বছরের শেষে। তার মানে এই বছর আমরা যখন হিসাব করতেছি, এই বছরের শুরুতে ছিল 2,000 টাকা। এরপরে কি হলো, বলতেছে একজন দেনাদারের আর্থিক অসমর্থতার কারণে তার দেনা 1,000 টাকা পরিশোধ করতে ব্যর্থ হলো। এখন এই যে 2,000 টাকা ছিল আগের থেকে, কি রাখছিলাম, এটা আমরা সঞ্চিতি। এই যে যে এটা হতেও পারে, লস হতেও পারে, নাও হতে পারে, একটা আনুমানিক একটা বাজেট ধরে রাখছিলাম আমি 2,000 টাকা কুরিন সঞ্চিতি বাবদ। কুরিন বাবদ সঞ্চিতি হিসাবে এটা একটা বাজেট, একটা হিসাবের মধ্যে রাখা হয় ব্যালেন্স। তো সেখান থেকে তাহলে কি হবে, 1,000 টাকা আদায় হবে না। লোকটা কি হয়েছে, যে আমাদের আমরা আমরা যার কাছে টাকা পেতাম, সে আর টাকা দিতে পারবে না। তাহলে এই 1,000 টাকা একটা নিশ্চিত হলো যে এই 1,000 টাকা দিতে পারবে না, এটা একটা নির্দিষ্ট ফিগার। এবার বলতেছে অবশিষ্ট প্রাপ্য হিসাবের 5% কুরিন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি ধার্য করতে হবে। অর্থাৎ 1,000 টাকা তো নিশ্চিত হয়েছে আমরা যে এটা আমরা আর পাবো না। আর অবশিষ্ট, তাহলে অবশিষ্ট যে আমার ইয়া থাকবে, পাওনা টাকা, আমার প্রাপ্য, এরা মিলে প্রাপ্য টাকা কত আছে, 50,000 প্রাপ্য টাকা আছে 50,000। তো এখানে এখন আমরা বুঝলাম যে 1,000 টাকা আমি আর পাবোই না, বুঝে গেলাম, তো ভালো কথা। তাহলে অবশিষ্ট টাকা যেটা থাকবে তার উপরে আবার আনুমানিক একটা 5% সঞ্চিতি ধরতে হবে নতুন বছরের জন্য, যে আমার যে টোটাল যে পাওনা টাকার এখনো আছে তারও 5% আরো আদায় হবে না। তাহলে এখন এই জিনিসটা আমরা একটু নিচে দেখি কি করা হয়েছে। তাহলে প্রথমে দেখো কুরিন সন্দেহজনক সঞ্চিতি, তাহলে 1,000 টাকা, এটা হলো আমাদের যেহেতু আগের ব্যালেন্স ছিল, এটা ডেবিট হলো। আর প্রাপ্য হিসাব হবে ক্রেডিট 1,000 টাকা, কারণ প্রাপ্য হিসাব খেয়াল করে দেখো, প্রাপ্য হিসাব হলো আমাদের নর্মালি কি হয়, ডেবিট। প্রাপ্য হিসাব আমাদের সম্পদ, ডেবিট থাকে। তো এটা কমে গেল, 1,000 টাকা কমে গেল, কারণ নিশ্চিত হয়ে গেলাম আমরা যে এই টাকাটা পাবো না। তাহলে কুরিন 1,000 টাকা আমার অবলোপন করা হলো, যে এটা এটা খরচ দেখানো হলো। দ্বিতীয় নাম্বার ইয়াতে বলতেছে যে এই যে কুরিনের খরচ 50,000 থেকে 1,000 বাদ দিল, 50,000 থেকে 1,000 বাদ দিল, দেওয়ার পরে ওর উপরে ধরলো 5%, তার মানে 49,000-এর উপর 5% নতুন সঞ্চিতি।
আচ্ছা, এই জিনিসটা এটা ভেঙে এখানে করাইছে দেখো, এটা দিয়ে এটা করলে তুমি হলো যদি আমরা একটু ক্যালকুলেটর মেরে দেখি, আমরা যদি 49,000 ইন্টু 5%, 2,450 টাকা হয়। সঞ্চিতি আসে 2,450 টাকা আসে টোটাল, আমার পাওনা যেহেতু 50,000 আছে। তো এর মধ্যে থেকে আমি অলরেডি 1,000 টাকা কি করছি, 1,000 টাকা আমি খরচ দেখাই ফেলছি। এই জন্য এখানে ডেবিটের ফিগারে 1,450 লিখছে। এখানে দেখো এই যে ডান পাশে ডেবিট 1,450 কেন? কারণ আমি তো অলরেডি 1,000 টাকা আমি এই যে খরচ বাবদ আগেই দেখে দিয়েছি, কাজে সঞ্চিতি থেকে এটা বাদ যাচ্ছে, দিয়ে মোট এটা আসলো। এখন আমরা এই যদি ছকটা দেখি, ব্যালেন্স শুরুতে কত ছিল আমাদের বলো? 50,000 ছিল রেয়া মিলে। আর সঞ্চিতির ঘরে কত গেল? 1,000। সঞ্চিতির ঘরে গেল 1,000, তার মানে 50,000 থেকে আমার ব্যালেন্স দাঁড়ালো কত? 49 টাকা। এই যে 49,000 ব্যালেন্স সিডি, মানে আমার এই 50,000 টাকা প্রাপ্য বিল থাকলেও ওখান থেকে 1,000 টাকা যেহেতু কনফার্ম হয়ে গেছি যে এই টাকাটা পাবো না আমরা, তাহলে আমার এখন ব্যালেন্স অ্যাকচুয়ালি ইয়ার এই প্রাপ্য হিসাবের ব্যালেন্স থাকলো এই যে এইটাই, এই 49,000, এটা এখন নতুন ব্যালেন্স। অর্থাৎ 50,000 রেওয়া মিলে দেখালেও আসলে 50,000 হবে না, হবে হচ্ছে 49,000। কারণ কি, আমি 1,000 টাকা ওই যে বলছে যে এখানে 1,000 টাকা একজন দেনাদার আর্থিক অসমর্থতার কারণে তার দেনা 1,000 টাকা পরিশোধ করতে ব্যর্থ হলো, তাহলে 1,000 টাকা যেহেতু সে দিতে পারবে না, তো এই জন্য ওই যে আমরা সঞ্চিতি যে এখানে যে জার্নালটা লিখলাম 1 নম্বরে, কুঋণ সন্দেহজনক সঞ্চিত হিসাবে 1,000, প্রাপ্য ক্রেডিট 1,000, এই জন্য এর ক্রেডিট সাইডে আসে এই 1,000 টাকা বসলো, বসে এখন নতুন ব্যালেন্স হলো 49,000। এই যে যেটা ব্যালেন্স সিডি লেখা ক্যারিড ফরওয়ার্ড এটাকে বলে, আর ব্যালেন্স বিডি মানে ব্রড ফরওয়ার্ড, অর্থাৎ আগত ব্যালেন্স, এটা বছরের এই ব্যালেন্সটা ছিল আমাদের, আর এখন নতুন ব্যালেন্স হলো 49,000। এইটাই এখন কুঋণ সঞ্চিতি দেনা, কুঋণ সন্দেহ ও সন্দেহজনক দেনা সঞ্চিতি হিসাব। এখানে আমরা দেখি প্রাপ্য বিল আমাদের কমে গেল। প্রাপ্য বিল থেকে কত কমালাম আমরা? 1,000, কারণ এই টাকাটা দিতে পারবে না। আর ব্যালেন্স ছিল 2,000, কারণ 50,000 হলে কত হয়? 50,000-এর অ্যাকচুয়ালি 5% করলে 2,000 হয়। তাহলে 2,000 টোটাল হওয়ার কথা ছিল, কিন্তু আমার 1,000 টাকা প্রাপ্য বিল থেকে অলরেডি খরচ দেখাই দিলাম আমরা, এই জন্য এখানে যে হলো টোটাল 3,450 হলো। কিভাবে হলো? যে 2,000 টাকা আমার ব্যালেন্স আগের থেকে ছিল, আর নতুন করে আমার কুরিনের হলো 1,450 টাকা, এই যে আমরা এখানে উপরে করলাম, তাহলে আমাদের হিসাব দাঁড়ালো 3,450 টাকা। বুঝলা একটু রাতুল? স্যার। রাতুল, হ্যাঁ এখন বোঝা গেল একটু? আচ্ছা, এটা তুমি আমরা যখন আবার নিচের দিকে মানে আমরা ওই ইয়াগুলো এক্সাম্পল গুলো করবো ইয়ার ব্যালেন্স শিটের, তখন তোমার এই জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। তাহলে এইখানে ব্যাপারটা দাঁড়াচ্ছে কিছুই না, একটা হলো প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাবের আমি এখন যদি বাংলা হিসাব করি, আমার শুরু ব্যালেন্স শিটে ফিগার কত ছিল ইয়ার রেওয়া মিলের মধ্যে? 50,000। 50,000 ছিল না? এখানে বলছে যে কত ছিল, এখানে এই যে বলছে প্রাপ্য হিসাব ছিল 50,000। তার মধ্যে কি বলতেছে যে কুঋণ ও সন্দেহজনক দেনাশোধের উদ্বৃত্ত ছিল 2,000 টাকা। কত ছিল? 2,000। আর একজন দিতে পারতেছে না কত? 1,000 টাকা। তাহলে আমরা যদি বাংলা হিসাব এখানে করি, তাহলে 50,000 থেকে 1,000 বাদ দিলে দেখো 49,000 হয় এখানে ব্যালেন্স। আচ্ছা, তাহলে কুঋণ সঞ্চিতির হিসাবে কি হলো? প্রাপ্য বিল আমার 1,000 টাকা, আর ব্যালেন্স এই যে এখান থেকে 2,450 টাকা আসতেছে কিভাবে? এই যে এইখানে আগে এটা যোগ করতেছে, এই 2,000 ব্যালেন্স আগের থেকে ছিল এখানে, দেখো এই দেখো এই যে কুঋণ ও সন্দেহজনক দেনা সঞ্চিতির প্রারম্ভিক উদ্বৃত্ত 2,000, প্রারম্ভিক উদ্বৃত্ত ছিল 2,000, তাহলে 2,000 টাকা লেখলো এখানে এই ব্যালেন্স। আর এর সাথে নতুন হলো কত? 1,450। নতুন হলো 1,450, কারণ এই 49,000-এর 5% করলে হয় 1,450, মানে 2,450। আর সেখান থেকে 1,000 টাকা আবার বাদ দেওয়া লাগলো, কারণ কি 1,000 টাকা নিশ্চিত হয়ে গেছে লস, এই জন্য 2,450 থেকে 1,000 বাদ দিলে হলো 1,450। তাহলে 1,450 হলো কুঋণের খরচ, নতুন খরচ। আর ব্যালেন্স আসলে আগের হলো ছিল 2,000, তাহলে মোট হলো 3,450।
এইদিকে প্রাপ্য বিল কমে গেল, কারণ প্রাপ্য বিল থেকে 1,000 টাকা যেহেতু আমি পাবো না, প্রাপ্য বিলটা কমে গেল 1,000 টাকা, তাহলে ব্যালেন্স এখন নতুন সঞ্চয় থাকলো 2,450 টাকা। অর্থাৎ এই 2,001-এ 3,450 এটা ডান পাশের ফিগার, আর নিচে এখানে দেখো ওই 3,450 নিচে লেখা হলো, দিয়ে উপরে প্রাপ্য বিলের 1,000, এবার এই 3,450 থেকে 1,000 বাদ দিল। মানে এই এই ইয়েটার নিয়ম হচ্ছে যে পাঁচটা বেশি সেটা আগে যোগ করে নিতে হবে। যেমন দেখো উপরে প্রাপ্য বিল হিসাব প্রথমে ছিল কত, এই পাশে 50,000 আর ডান পাশে ছিল 1,000, ডান পাশে ছিল 1,000, তাহলে এই পাশে 50 বেশি, তাহলে এই 50টা নিচে নিলাম। এবারে 1,050 থেকে 1,000 বাদ দিলে 49 হয়। এটাই হলো ব্যালেন্স শিট, এভাবে বের করতে হয়। যেমন 2 নম্বরটায় কুরিন ও সন্দেহজনক সঞ্চিতি, আগের ব্যালেন্স ছিল কত 2,000, আর নতুন কুরিন হলো 1,450, তাহলে মোট হলো 3,450, মোট হলো 3,450। এই ডান পাশের এটা আবার এই বাম পাশের 3,450 ব্যালেন্সের ঘরে লেখা হলো, দিয়ে প্রাপ্য বিল কমলো কত 1,000, তাহলে নতুন ব্যালেন্স যাবে 3,450 থেকে 1,000 বাদ দিলে হচ্ছে যে ব্যালেন্স সিডি। অর্থাৎ ব্যালেন্স সিডি বের করতে হয় এই নিচের মোট থেকে উপরেরটা বাদ দিয়ে, উপরের গুলো বাদ দিয়ে, তাহলে উপরে একটা আছে 1,000, 3,450 থেকে 1,000 বাদ দিলে 2,450। কুরিন খরচ হিসাব, এটা তো 1,450 আমরা দেখলাম কিভাবে বের হলো। 49,000 5% হয় 2,450, ওখান থেকে 1,000 যেহেতু খরচ দেখাই দিচ্ছি, 1,000 টাকা বাদ দিয়ে থাকলো 1,450 টাকা। এই বুঝা গেছে? রাতুল, মিউট মিউট আনমিউট করে বলো। জি স্যার, বোঝা গেছে। আচ্ছা, এখানে দেখো, এখানে বলছে বিশদ আয় বিবরণীতে প্রভাবটা কি হবে। বিশদ আয় বিবরণীতে প্রভাব হবে 2,450 টাকা, কারণ 50,000 থেকে, দেখো এখানে 50,000 থেকে 1,000 বাদ দিল। কেন 1,000 বাদ দিল? যে 1,000 তো আমরা কনফার্ম যে এটা ইয়ে হয়ে গেছে, মানে শেয়ার দিতে পারবে না। তাহলে 50 থেকে 1,000 বাদ দিলে 49, 49-এর 5% করলে হয় 2,450, 5% করলে হয় 2,450। এবার দেখো বলতেছে 2,000 টাকার উদ্বৃত্ত ছিল সঞ্চিতির, এই যে এখানে অঙ্কে বলা আছে, এখানে এই যে 50,000-এর পরে বলা আছে সন্দেহজনক দেনা সঞ্চিতির প্রারম্ভিক উদ্বৃত্ত ছিল 2,000, তাহলে ওই প্রারম্ভিক উদ্বৃত্তটা এখানে 2,000 আসলো, ওর সাথে নতুন করে অবলোপন হলো কত 1,000, তাহলে 2,000 থেকে 1,000 বাদ দিল, বাদ দিলে হলো 1,000, এই 2,450 থেকে ওই 1,000 বাদ দিলে হলো 1,450। এটা হলো কুরিনের খরচ, এটা হলো কুরিনের খরচ। আর্থিক অবস্থার বিবরণীতে হিসাব কি, যে 50,000 টাকা প্রাপ্য ছিল, ওখান থেকে কুরিন অবলম্বন করলে 1,000 বাদ যাবে, তাহলে তাহলে হলো 49,000। আর নতুন করে আবার সঞ্চিতি ধরলো 2,450, তাহলে এটা আবার 49 থেকে এটা আবার বাদ যাবে, যে এটাও আবার পাওয়া যাবে না সন্দেহ করে বাদ দিল। তাহলে এখন পাওনা, নেট পাওনা 46,550, এইটুকু আমরা পাবো, এইটুকু ধরে নিয়েছি আমরা। ঠিক আছে, তো তুমি এই কাজটা একটু করো, এই যে কাজটা দেওয়া আছে এটা তোমার একটা হোম টাস্ক থাকলো নেক্সট দিনের জন্য, হ্যাঁ? জি স্যার। তুমি এটা এটা করবা, এটা আমি নেক্সট দিনে আমি ইয়ে করব। এখন আমরা সেদিন আমরা উদাহরণ একটা দেখেছিলাম, তুমি কি উদাহরণ একের কোনো বুঝতে অসুবিধা ছিল? এমন কিছু আছে যেটা আবার আলোচনা করার দরকার আছে? না স্যার, উদাহরণ একে কিছু নাই। আচ্ছা, এবার উদাহরণ দুইটা আমরা দেখি। এখানে এখন যখন আমরা একটা জিনিস পড়বো তখনই আমাদেরকে বুঝতে হবে যে কেন এটা ডেবিট পাশে, কেন এটা ক্রেডিট পাশে, কোন এন্ট্রিটা আয় বিবরণীতে যাবে, কোন এন্ট্রিটা যাবে হচ্ছে বিশদ সম্পদ বিবরণীতে যাবে, হ্যাঁ, আর্থিক অবস্থার বিবরণীতে, ব্যালেন্স শিটে কোনটা ব্যালেন্স শিটে যাবে আর কোনটা ইনকাম স্টেটমেন্টে যাবে, এটা আমাদেরকে জানতে হবে। যেমন এখানে দেখো, এখানে এই রেয়ামিলটা দেওয়া আছে 25 সালের 31শে ডিসেম্বর, এখানে কি বলছে দেখো, পণ্য ক্রয় ও বিক্রয়, পণ্য ক্রয় ও বিক্রয়, তাহলে এখানে ডেবিট দেওয়া আছে আর ক্রেডিট দেওয়া আছে, তাহলে কোনটা ক্রয় আর কোনটা বিক্রয় বলো তো? 1,47,000 এটা ক্রয় না বিক্রয়? 1,47,000। 1,47,000 এটা ক্রয় না বিক্রয়? কারণ আগের আগের রেওয়ামিলটা দেখো, 1 নম্বরটা একটু দেখো খেয়াল করে, 1 নম্বরে কিভাবে ছিল, এখানে একটু বুদ্ধি খাটাইছে। আর 1 নম্বরে দেখো রেওয়ামিলটা ছিল, দেখো ক্রয় আলাদা ছিল, মানে সবগুলো কোনোটাই একদম সোজা সোজা লাইনে নাই। খেয়াল করে দেখো দুইটা একদম পাশাপাশি এরকম ছিল না। দেখো মূলধন আছে ডান পাশে, বাম পাশটা ফাঁকা, অফিস সরঞ্জাম বাম পাশে আছে, ডান পাশটা ফাঁকা, পেশাগত এটা আছে, কোনোটাই দেখো সোজাসুজি পাশাপাশি নাই, আছে রেওয়ামিলে একটাও? ডেবিট আর ক্রেডিট ঘর দুইটা পাশাপাশি নাই।
কিন্তু এইখানে আছে 2 নাম্বারটায় আমরা যদি দেখি, 2 নাম্বারটাই দেখো এখানে পণ্য ক্রয় আর বিক্রয় লিখে ডেবিট আর ক্রেডিট লিখে রেখেছে। তাহলে এখন ক্রয় কোনটা আর বিক্রয় কোনটা আমরা কিভাবে বুঝবো এখানে? তো মনে রাখতে হবে ক্রয় হচ্ছে ব্যয়, ব্যয়গুলো ডেবিটের পাশে থাকে, ব্যয় আর সম্পদগুলো। আর আয় আর দায়গুলো থাকে কোন পাশে? আয় দায় মালিকানের টাকা থাকবে ক্রেডিট পাশে। বলো তো কি বললাম? ক্রয় ক্রয় বিক্রয় হচ্ছে ডেবিট, খরচ সম্পদের ওটা। ডেবিট পাশে থাকবে, রেওয়া মিলে ডেবিট পাশে থাকবে, ক্রয় Credit থাকবে, থাকবে, ক্রয় খরচগুলো থাকবে, থাকবে, আর আর হ্যাঁ, সম্পদ থাকবে। আর বিক্রয় থাকবে ক্রেডিট পাশে। বিক্রয় থাকবে ক্রেডিট পাশে, আর কি থাকবে বিক্রয় পাশে, ক্রেডিট পাশে আর কি থাকবে? বিক্রয়, তারপরে প্রাপ্ত হিসাব। হ্যাঁ, যেগুলো আমরা পাবো সেগুলো থাকবে, তারপরে মালিকের মূলধন থাকবে। এমনি দায়, মালিকের দায় আমল। যদি থাকে, কোনো ঋণ যদি থাকে, উম, আমরা নিয়ে থাকি কোথাও থেকে, বা বকেয়া থাকে আমাদের কোনো খরচ, অর্থাৎ দায়গুলো থাকবে ক্রেডিট পাশে। ঠিক আছে? আমরা যদি একটু দেখি, তাহলে পণ্য ক্রয় ও বিক্রয়, তার মানে ক্রয় হচ্ছে 1,47,000, ক্রয় হচ্ছে 1,47,000, আর বিক্রয় তাহলে কত? 2,90,000 টাকা। এবার দেখো পণ্য ফেরত দিয়ে এই 4,000 লেখা আছে, 3,000 লেখা আছে। তো এখন কোনটা ক্রয় ফেরত আর কোনটা বিক্রয় ফেরত বলো তো দেখি এর মধ্যে। এটা হচ্ছে 4,000 হচ্ছে ক্রয় ফেরত। 4,000 ক্রয় ফেরত হবে, ভালো করে একটু বুদ্ধি খাটা দেখো। তাহলে এইটা তুমি ক্রয় করলে তোমার কাছে কি হয়? তখন খরচ হয়। ক্রয়টা কি ডেবিট পাশে আছে না? হ্যাঁ। তাহলে যদি ফেরত দাও সেটা থাকবে ক্রেডিটে, মনে রাখবে উল্টা। তার মানে এখানে ক্রয় ফেরত হলো 3,000 টাকা। ও, বুঝলা আর ঘটনাটা? বিক্রয় ফেরত। হ্যাঁ। হ্যাঁ। আর বিক্রয়টা আছে কোন পাশে? 2,90,000 আছে ক্রেডিট পাশে। তার মানে ডেবিট পাশে কোনো থাকলে বুঝবো এটা বিক্রয় ফেরত, আমি বিক্রি করছিলাম, আমার কাছে আবার ফেরত আসছে মালটা, তাহলে আমার মাল বেড়ে গেছে আবার। ঠিক আছে? তার মানে বিক্রয় কমে গেছে আমার, তাহলে বিক্রয় থেকে, অর্থাৎ যখন আমি একটা জিনিস অপোজিট করব তখন কমে যাবে, মনে রাখবা। যেমন 1,47,000 আমার বিক্রয় করছিলাম আমি, কিন্তু মাল ফেরত, ক্রয় করছিলাম, মাল ফেরত দিয়েছি 3,000 টাকার, মাল ফেরত দিয়েছি 3,000 টাকা, তাহলে আমার প্রকৃত ক্রয় কি কমবে না 3,000? জি। তাহলে 3,000 যদি কমাতে হয়, তাহলে 1,47,000 ক্রয়টা আছে ডেবিটে, তাহলে ফেরতটা থাকবে ক্রেডিটে, তাহলে গ্যাপ এই প্লাস মাইনাস হবে আর কি। মনে রাখবে যে একটা প্লাস একটা মাইনাস উল্টা দিক যখন হবে। আর যদি একই থাকে ডেবিটে আছে, আবার যদি ডেবিট করি সেটা বাড়বে, ক্রেডিটে আছে সেটাকে যদি আবার ক্রেডিট করি তাহলে এটা বাড়বে, কিন্তু ডেবিট করলে কমবে, অর্থাৎ উল্টা করলে কমবে, মনে রাখবা প্লাস মাইনাসের মতো। তাহলে আমরা এখানে বুঝলাম যে পণ্য ফেরত শুধু লেখা আছে, আর দুই পাশে ফিগার দেওয়া আছে সোজাসুজি 4,000 আর 3,000। তাহলে আমরা কি বুঝবো? 4,000 টাকাটা কি আমাদের বিক্রয় ফেরত, এটা হলো বিক্রয় ফেরত বা আন্ত ফেরত, আন্ত ফেরত। আর 3,000টা হবে বহি ফেরত অথবা ক্রয় ফেরত। বোঝা গেছে? আমরা ফেরত দিয়েছি এটা। এরপরে আছে বেতন, দেখো 20,000, তো বেতনটা কি বলো তো? এটা কি খরচ না কি সম্পদ? বলো। মিউট মিউট, মানে আনমিউট করো। হ্যাঁ, বলছি বেতনটা, এটা স্যার। কি বেতনটা ডেবিট পাশে আছে কেন? বেতন ডেবিট পাশে, কারণ এটা খরচ। এটা এটা সম্পদ। নো, বেতন সম্পদ না, বেতন তো খরচ। ও বেতন যে হচ্ছে, দিবে ওর জন্য খরচ। বেতন খরচ না, আমরা বেতন দিয়েছি, তাহলে বেতন বা কর্মচারীদের বেতন দেওয়া হয়েছে, ইয়াদেরকে স্টাফদেরকে, তাহলে এটা কি খরচ? এর জন্য আছে। তাহলে আন্ত পরিবহন 2,000, আন্ত পরিবহন, আন্ত পরিবহন মানে কি? আন্ত পরিবহন মানে মাল কিনতে আমার 2,000 টাকা খরচ হয়েছে, তাহলে এটা ক্রয়ের সাথে সংশ্লিষ্ট, এটা ক্রয়ের সাথে সংশ্লিষ্ট। আর বহি পরিবহন মানে বিক্রয়ের সাথে সংশ্লিষ্ট। তাহলে ক্রয়ের সাথে, যেটা আমরা এর আগে আলোচনা করে আসছি ছকের মধ্যে, যখন ওই যে ইয়াতে বিশদ আয় বিবরণী ছক আলোচনা করেছি, তখন আমরা দেখেছি যে যেটা আন্ত পরিবহন অর্থাৎ ক্রয়ের খরচটা মোট লাভ হিসাব করার সময় ওটা ক্রয়ের মধ্যে ধরতে হয়। আর বহি পরিবহন যেটা, সেটা
পরিচালনা ব্যয়ের মধ্যে আসে, সেটা হলো পরিচালনা ব্যয়ের মধ্যে আসে। ব্যয়ের মধ্যে। এবার বীমা প্রিমিয়াম, বীমা প্রিমিয়াম বলছিলাম এটা, তাহলে বীমা প্রিমিয়াম কি খরচ না? খরচ, কারণ আমরা এটা বীমা করছি এই জন্য বীমা কোম্পানিকে টাকা দিয়েছি, তাহলে এটা আমাদের খরচ, বীমা প্রিমিয়াম। তাহলে খরচগুলো যাবে কোথায়? বিশদ আয় বিবরণীতে। খরচগুলো যাবে বিশদ আয় বিবরণীতে। আচ্ছা, বিজ্ঞাপন খরচ, এইটাও যাবে বিশদ আয় বিবরণীতে। ব্যাংক জমা, এটা কি? এটা খরচ নাকি সম্পদ? বলো। তাহলে এটা বীমা। ব্যাংক জমা। ব্যাংক জমা, এটা কারণ এটা সম্পদ একটা দিলাম। অবশ্যই সম্পদ, হ্যাঁ, ব্যাংক জমা মানে এটা সম্পদ। এই টাকা ব্যাংকে টাকা আছে মানে কি, এটা দিয়ে আমরা যে কোনো জিনিস কিনতে পারবো, খরচ করতে পারবো, এটা আমাদের সম্পদ। এটা হলো চলতি সম্পদ, এটা হলো চলতি সম্পদ। চলতি সম্পদ। এরপরে আছে মূলধন। মূলধন তো মূলধনই 5 লাখ টাকা দেখতে পাচ্ছি আমরা, এটা ক্রেডিট পাশে আছে। প্রাপ্য হিসাব 7,000, এই প্রাপ্য হিসাব কি আমাদের, এটা সম্পদ না দায়? প্রাপ্য, এটা হলো দায়। প্রাপ্য হিসাব মানে কি? ও পাবো। তাহলে পাবো মানে কি, আমাদের আমাদের পাও না, আমরা পাবো, তাহলে এটা আমাদের সম্পদ। বল। এই যে ডেবিট পাশে আছে সেগুলো সব খরচ অথবা সম্পদ, মনে রাখবা। জি। ডেবিট পাশে আছে যেগুলো, সেগুলো কি খরচ অথবা সম্পদ। আর সম্পদ। আর ক্রেডিট পাশে যেগুলো আছে সেগুলো কি কি হতে পারে? ইকুয়েশনটা, মূলধন। অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং ইকুয়েশনটা খেয়াল রাখো। ডান পাশে কি থাকে? মূলধন থাকে, তারপরে বিক্রয় আয় থাকে, আর দায় থাকে, আর দায় থাকে। দায়। আর মনে রাখবা ডেবিট পাশে থাকবে সম্পদ আর ব্যয়, সম্পদ আর ব্যয়। ব্যয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রাপ্য হিসাব আছে এই যে ডেবিট পাশে 7,000, এই যে ডেবিটের ঘরে যে দুইটা ঘর আছে দেখো, ডেবিট ক্রেডিট, তাহলে 7,000 ডেবিটের ঘরে আছে, তার মানে এটা আমাদের সম্পদ, চলতি সম্পদ। আর প্রদেয় হিসাব 10,000, এটা প্রদেয় হিসাব মানে কি, আমাদেরকে এই টাকাটা দিতে হবে, এটা আমাদের ঋণ, আমাদের দায়, এটা হলো আমাদের দায়। 10,000 টাকা এটা ক্রেডিট। এগুলো সব যেগুলো মনে রাখবা সম্পদ আর দায়, এগুলো যাবে বিশদ আয় বিবরণীতে। এখান থেকে আমাদেরকে বেছে নিতে হবে যে কোনটা কোথায় যাবে। ঠিক আছে? এরপর যন্ত্রপাতি আছে 2,80,000, এটা কি সম্পদ? এটা হচ্ছে সম্পদ, এটা ডেবিট পাশে আছে ও, দেখো, সম্পদ। জমি, হ্যাঁ, জমিও ডেবিট পাশে আছে, জমি আমাদের সম্পদ। সম্পদ। এগুলো যাবে বিশদ আয় বিবরণীতে, এগুলো যাবে বিশদ আয় বিবরণীতে, সরি আয় না, সম্পদ বিবরণীতে। এটা যাবে আর্থিক অবস্থার বিবরণীতে, ব্যালেন্স শিটে। এই বাংলা বলতে যে সমস্যা আসলে, এটা যাবে ব্যালেন্স শিটে। আর অন্যান্য এই যে এগুলো থাকছে, এটা অপারেটিং এক্সপেন্সেস বা পরিচালন ব্যয়, এইগুলো যাবে পরিচালন ব্যয়। আচ্ছা, এইখানে দেখো 10% ঋণ, এই জিনিসগুলো একটু খুব খেয়াল রাখতে হবে। কি লেখা আছে? 10% বলা আছে, ঋণ বলা আছে, আবার ব্র্যাকেটের মধ্যে লেখা আছে 2027 সালে প্রদেয়। আমরা হিসাব করছি কখনকার? 31শে ডিসেম্বর 2025, তাই তো? তো এইখানে লিখলো 10% ঋণ, তার মানে যে ঋণটা নেওয়া আছে এর উপরে সুদ দিতে হবে 10%। কত দিতে হবে? 10%। আর এই 2027 সালে 10%। প্রদেয় মানে 25 সাল, এটা 26 সালেও দেওয়া লাগবে না, 27 সালে দেওয়া লাগবে। তাহলে 1 বছরের বেশি যেটা মেয়াদ, সেটা সবসময় হয় দীর্ঘমেয়াদী, সেটা হবে দীর্ঘমেয়াদী ঘরে আমাদের দিতে হবে। কারণ আমরা যে যখন ব্যালেন্স শিটের মধ্যে আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে যখন আমরা সাজাই, তখন সম্পদগুলো দীর্ঘমেয়াদী রাখি, তারপরে বিনিয়োগ, ছক, ছকের কথা বলতেছি, তারপরে আমরা যে কি দিই, চলতি সম্পদ, অলি সম্পদ থাকলে সেগুলো। আর দায়ের দিকে দিই মালিকের টাকাটা আগে, মূলধনের টাকাটা আগে দিই, তারপরে হলো দীর্ঘমেয়াদী দায় বা ঋণ, তারপরে হচ্ছে চলতি দায়। তাই এইখানে এই ঋণটা হবে দীর্ঘমেয়াদী। কেন দীর্ঘমেয়াদী হবে? কারণ আমরা 25 সালের হিসাব করতেছি, আর এই ঋণটা পরিশোধ করতে হবে আমাদেরকে 27 সালে। এবার দেখো পুঞ্জীভূত অবচয় যন্ত্রপাতি 56,000, এটা জিনিসটা কি? এই যে অবচয় প্রতি বছর ধরা হচ্ছে, এই যন্ত্রপাতির অবচয় 2025 সালের আগে, মানে 2024 সালের 31শে ডিসেম্বর
পর্যন্ত এই এই 2,80,000-এর বিপরীতে 56,000 টাকা পর্যন্ত অপচয় করা আছে, মানে প্রতি বছরই তো অপচয় খরচ দেখাচ্ছে হচ্ছে, তাই তো প্রতি বছরেই খরচটা দেখানো হচ্ছে। তাহলে এখানে এই পুঞ্জীবিত ব্যয় যন্ত্রপাতি বাবদ দেওয়া আছে 56,000, অর্থাৎ এই হিসাব বছর আমরা যে 31শে ডিসেম্বর 2025 হিসাব করছি তার আগে 56,000 অলরেডি অবচয় বাবদ খরচ দেখানো আছে। আচ্ছা, এইটা আমরা দেখব কিভাবে করতে হয়। এরপর আছে কুরিন সঞ্চিতি, আমরা একটু আগে আলোচনা করে আসলাম। কুরিন সঞ্চিতি হলো কি, গত বছর থেকে এটা ফিগারটা চলে আসছে যে এটা সঞ্চিতি রাখা ছিল 500, সঞ্চিতি রাখা ছিল, এটা প্রারম্ভিক কত ছিল, 500। মজুদ পণ্য দেখো, মজুদ পণ্য এখানে প্রারম্ভিক লেখে নাই, শুধু তারিখটা দিয়েছে 1 জানুয়ারি 2025, 1 জানুয়ারি 2025, 3,000 টাকা। তাহলে মজুদ পণ্য এটা কি, যেহেতু আমরা 31শে ডিসেম্বর হিসাব করছি এখানে, আর আমার এই মজুদ পণ্যের তারিখটা দিছে 1 জানুয়ারি 25, তার মানে এটা প্রারম্ভিক, এটা হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য। যদিও এখানে প্রারম্ভিক কথাটা লেখা নাই, আমরা এই তারিখ দেখে বুঝে নিলাম। দিয়ে এই রেওয়া মিলটা সবসময় দেখবা যে দুই পাশটা সমান থাকে, দেখো ডেবিটও সমান আছে 9,59,500, ক্রেডিটের টোটাল সমান আছে 9,59,500, ডেবিট ক্রেডিট সবসময় সমান থাকবে। আচ্ছা, এবার সমন্বয় যদি আমরা দেখি, সমন্বয়গুলো যে কি কি আরো অতিরিক্ত তথ্য দিচ্ছে। এখানে বলছে যে সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য 5,000 টাকা ও বাজার মূল্য 4,000 টাকা। তা আমরা খেয়াল করে দেখো যে একটা কনজারভেটিভ, একটা হলো আমাদের কনজারভেটিভ নীতি, আমরা যে কয়েকটা নীতি নিয়ে আলোচনা করলাম সেইখানে আমরা কনজারভেটিভ নীতি একটু আরেকবার ইয়ে দেখে আসি আমরা। এই যে কনজারভেটিভ নীতি, ইয়েটা প্রিন্সিপাল আমাদের, এই যে রক্ষণশীলতার নীতি, এখানে কি বলেছিলাম আমরা, যে খরচের সময় আমরা বেশি দেখাবো, কিন্তু সম্পদ বা সম্পদ মূল্য যদি হয়, সম্পদের সময় আমরা কম দেখাবো। এখানে বলা আছে দেখো, এখানে রক্ষণশীল যে এই নীতি অনুযায়ী মুনাফা নির্ণয়ে রক্ষণশীল হতে হবে, অর্থাৎ যতদূর সম্ভব মুনাফা কম দেখাতে হবে। তাই ভবিষ্যতের সম্ভাব্য সকল ব্যয় ও ক্ষতিকে বিবেচনা করে আয় বিবরণীতে লিপিবদ্ধ করা হয়। আচ্ছা, যেমন এখানে দেওয়া আছে নিচে, সমাপনী মজুদ বাজার ক্রয় মূল্য এখানে বলছে মজুদের বাজার মূল্য ক্রয় মূল্যের চেয়ে বেশি হলেও সেটি দেখানো হয় না, বরং যেটি কম সেটি সেই মূল্যই দেখানো হয়। তাহলে মজুদ পণ্য আমরা কোনটা দেখাবো, কমটা, শুনছো রাতুল? স্যার বুঝেছি। আচ্ছা, তাহলে মজুদ মজুদ পণ্য আমাদের দেখাতে হবে কমটা। আমরা এখানে তাহলে কোনটা ধরবো, আমরা যখন হিসাব করব তখন ধরবো 4,000, 5,000 দেওয়া আছে আর 4,000 দেওয়া আছে, তাহলে আমরা ধরবো 4,000। যন্ত্রপাতির অবচয় বলছে 10% হবে, তাহলে যন্ত্রপাতির অবচয় নতুন বছরের জন্য 10% ধরতে হবে। আমরা দেখবো হিসাবগুলো এখানে কিভাবে করা আছে। বেতন বলছে 6,000 টাকা বকে আছে, তাহলে কি বেতন এখানে যা আছে, এই ফিগার এখানে যা আছে ভিতরে, এই যে রেওয়া মিলের মধ্যে কত আছে ফিগার, বেতন বেতন বেতন, এই যে বেতন উপরে আছে 20,000 টাকা, বেতন আছে 20,000 টাকা। তাহলে এই বেতনের সাথে আরো যোগ হবে কত টাকা, 6,000, কারণ বকে আছে আমরা এখনো দেই নাই, এই 6,000 আরো যোগ হবে। এবার বলছে বিমার প্রিমিয়াম অগ্রিম দেওয়া আছে 2500, তাহলে বিমার প্রিমিয়াম আমরা দেখে আসি, খরচ দেখানো আছে কত, এখানে খরচ দেখানো আছে 5,000, খরচ দেখানো আছে 5,000। তাহলে আমার এখানে বলছে যে 4 নম্বর পয়েন্টে যে অগ্রিম দেওয়া আছে 2500, তার মানে কি আমার 2500 টাকা খরচ না, এটা আমি এই 2500 হবে সম্পদ, এটা চলতি সম্পদ হবে, কারণ কোনো খরচ অগ্রিম দেওয়া থাকলে এটা আমাদের সম্পদ। তাহলে আমার এই 5,000 থেকে 2,500, 2,500 বাদ দিতে হবে, 2,500 দেখাতে হবে খরচ, আর 2,500 দেখাতে হবে চলতি সম্পদ। সম্ভাব্য কুরিন 10%, অর্থাৎ নতুন করে ঋণের আমাদের সম্ভাব্য কুরিনের রেট দেওয়া আছে 10%। আর 6 নম্বরে বললো ঋণের সুদ বকেয়া আছে, কিন্তু কত দিনের বকেয়া আছে তা কিছু বলা নাই, খালি বলছে ঋণের সুদ বকেয়া আছে, কিন্তু ঋণের সুদের যে বকেয়া আছে রেট টেট এখানে কিছু বলা নাই। কিন্তু এখানে দেখো এই যে রেওয়ামিলের মধ্যে বলছে 10% ঋণ, ঋণের পরিমাণ কত, 10% ঋণ। তাহলে 10% হারে এই 1,00,000-এর 10% কত হয়, আমরা এই হিসাবগুলো দেখবো, নিচে করা আছে, আমরা একটু যখন উদাহরণটা দেখবো তখনই বুঝতে পারবো।
এখন দেখো অঙ্কটা সলিউশনটা আমরা করছি, দেখো এখানে কিভাবে করা আছে আমরা যদি একটু তাকাই। তাহলে বিক্রয় বিক্রয় কত দেওয়া ছিল রেওয়া মিলে, আমরা একটু দেখে আসি। বিক্রয় ছিল কত, এই যে 2,90,000, 2,90,000। তাহলে বিক্রয় লিখলো 2,90,000, আর এখানে 4,000। দেখো বিক্রয় ফেরত, এই যে আমি যেটা বলছিলাম, বিক্রয় যদি ডান পাশে থাকে তাহলে ফেরত যেটা বাম পাশে ক্রেডিটে আছে সেটাই ওর সাথে বিয়োগ হবে। তাহলে 290 এর সাথে বাদ যাচ্ছে 4,000, আর এই 1,47,000 সাথে বিয়োগ হবে কত, 3,000। দেখো আমরা এখানে তাই দেখবো। এই দেখো, তাহলে এখানে 2,90,000 থেকে 4,000 বাদ দিলে মোট বিক্রয় পরিমাণটা এখানে হলো নেট, নেট বিক্রয়, প্রকৃত বিক্রয় পরিমাণ এটা। প্রারম্ভিক মজুত পণ্য 3,000, কারণ এই ইয়ার যখন আমরা ক্রয় করার আগে আগে প্রারম্ভিকের ফিগারটা নিব, তো এখন উদ্বৃত্ততে দেখা যায় যে প্রারম্ভিক মজুত পণ্যের ফিগার দেওয়া আছে 3,000। তাহলে এই যে আমাদের রেওয়া মিলে নিচের দিকে 1 জানুয়ারি এই যে দেওয়া আছে, এই 3,000 নিলাম। এটার কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, এটা মিডিলের ঘরে রাখলাম। তারপরে ক্রয় 1,47,000, ওখান থেকে বাদ যাবে 3,000। এই 3,000 কিন্তু এই 3,000, এই যে এই উপরে যেটা আছে 2,90,000 এর নিচে যেটা 3,000, এই 3,000 ওইটা। আর এইখানে যে 3,000 আছে, এই যে উপরের দিকে প্রারম্ভিক পর্যন্ত 3,000, এটা হলো এই যে নিচে দেখো মজুত পণ্য, এখানে 3,000 আছে একটা ডেবিট, এটাই হ্যাঁ আসছে হ্যাঁ। এখানে। বুঝলা, দুইটা 3,000 দেখে আবার কনফিউশন মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এই প্রারম্ভিক মজুদের 3,000 এটা, আর এটা হলো ক্রয় ফেরত। তাহলে 1,47,000 3,000 বাদ দিলে হলো 1,44,000। এবার আন্তঃপরিবহন, আমি বলেছি পরিবহন ক্রয়ের সাথে যোগ হয়, তাহলে আন্তঃপরিবহন আছে এখানে দেখো। আন্তঃপরিবহন কত, 2,000। এই যে আন্তঃপরিবহন দেখতে পাচ্ছ 20,000-এর নিচে, এই 2,000 চলে আসলো এখানে দেখো। তাহলে কই আন্তঃপরিবহন, হ্যাঁ এই যে আন্তঃপরিবহন, এই যে 2,000 টাকা। তাহলে এই 3,000, 1,44,000 আর এই 2,000, এই তিনটা যোগ করে হলে 1,49,000। এবার সমাপনী মজুত পণ্যের বাবদ মূল্য দেখো 4,000 ধরলো, ওখানে দেওয়া ছিল এই যে এখানে দেওয়া ছিল ক্রয় মূল্য, আর এই যে 5,000 ছিল আর 4,000 ছিল, তাহলে আমরা ধরবো কোনটা, কমটা। এখানে 4,000টা ধরা হলো। 5,000 কোনো কাজ নাই কিন্তু, 5,000 আমাদের হিসাবের মধ্যে আসবে না। তাহলে আমি 4,000 এখানে ধরলাম, 4,000 বাদ দিলাম 1,49,000 থেকে, 4,000 বাদ দিলে হয় 1,45,000, এই যে ডান পাশে লেখা হলো। তাহলে মোট মুনাফা কিভাবে হলো, তাহলে মোট এই যে উপরে প্রকৃত বিক্রয় আমাদের বিক্রিত পণ্য 2,86,000, ওখান থেকে যে খরচ 1,45,000 বাদ দিলাম, দিয়ে বিয়োগ করলে 1,41,000, এটা হলো মোট মুনাফা। এবার মোট মুনাফা থেকে কি কি দিব আমরা বাদ, পরিচালনা ব্যয় প্রথমে দেব, পরিচালনা ব্যয়। তাহলে পরিচালনা ব্যয় কি কি আছে, বেতন, বেতনে যে 20,000 আমরা দেখে আসলাম, রেওয়া মিলের মধ্যে আছে যে 20,000, এই যে বেতন, বেতন 20,000। আর সমন্বয়ের মধ্যে বলা আছে বকেয়া আছে বেতন 6,000 টাকা, তাহলে এই বকেয়া আবার যোগ হবে ওটার সাথে। তাহলে দেখো এখানে যোগ করছে বেতন 20,000 আর যোগ বকেয়া 6,000, তাহলে 20 আর 6 26,000, এই মধ্যের কলামে লেখা হলো। এরপরে বহি পরিবহন, আমরা বলেছি যে আন্তঃপরিবহনটা যাবে ক্রয়ের সাথে, আর বহি পরিবহন যাবে পরিচালনার ব্যয়ের সাথে। বহি পরিবহন হচ্ছে পরিচালনার ব্যয়, তাহলে বহি পরিবহন 800 টাকা, এই যে এখানে আছে দেখো। বহি পরিবহন কোথায়, এই যে বহি পরিবহন 800 টাকা, 800 গেল। এরপরে আছে বিজ্ঞাপন খরচ 2,500, এই যে বিজ্ঞাপন খরচ 2,500, এই যে বিজ্ঞাপন খরচ 2,500। এরপরে আছে বিমা খরচ, বিমা খরচ 5,000 ছিল, আমরা এর আগে বললাম যে যে এখানে আছে 5,000 বিমা খরচ, বিমা প্রিমিয়াম দেওয়া আছে 5,000। কিন্তু আর সমন্বয়ে বলা আছে যে অগ্রিম দেওয়া আছে 2,500, অগ্রিম দেওয়া আছে 2,500, 2,500, তাহলে 2,500 বিয়োগ যাবে এখান থেকে, তাহলে খরচ দেখাবো আমি 2,500। তাহলে 5,000 থেকে 2,500 বাদ দিলাম, কারণ এটা হলো আমাদের সম্পদ, এটা এখনো খরচ হয়নি। এটা এখান থেকে বাদ দিয়ে এটা আবার আমাদের ব্যালেন্স শিটে চলে যাবে, আর্থিক বিবরণীতে। তাহলে এখানে দাঁড়ালো 2,000, 5,000 থেকে 2,500 বাদ দিলে 2,500। এরপর আসছে অবচয়, অবচয় আমাদের দেখো এখানে বলা আছে 10%, অবচয় হবে কত, 10%। আর আমাদের যন্ত্রপাতি আছে কত টাকার, 2,80,000 টাকার, এই যে ব্যালেন্স রেওয়া মিলে 2,80,000। তাহলে 2,80,000-এর 10% করলে হয় 28,000। তুমি যদি ক্যালকুলেটর মারো দেখো 2,80,000 10% করলে হয় কত, 28,000। এই জন্য এটা মিডিল কলমে আসে
খরচ বাবদ 28,000 লেখা হলো। এবার সমাপনী কুঋণ ও সন্দেহজনক দেনা, তাহলে আমাদের কুরিন হবে 10%, এখানে বলছে ইয়ে হবে যে সম্ভাব্য কুরিন 10%, দেখো 5 নম্বর ইয়েতে আছে সম্ভাব্য কুরিন 10%। তাহলে এই কুরিনটা কার সাথে রিলেটেড? এটা হচ্ছে প্রাপ্য বিলের সাথে, আমি কত টাকা পাই মানুষের কাছে তার সাথে। তার মানে 7,000 টাকা আমি পাই মানুষের কাছে, আর ধরে নিচ্ছি যে আমার 10%, অর্থাৎ 700 টাকা আমি পাবো না, 700 টাকা পাবো না। তাহলে 7,000, এইখানে দেখো এখানে এসে 7,000, এইটা আমার খরচ দেখাতে দেখো। তাহলে এই সমাপনী ঋণ হচ্ছে 7,000, কুরিন হচ্ছে 7,000-এর 10% করলে 700, আর প্রারম্ভিক আছে 500, ওইটা আবার বিয়োগ দিতে হবে। এটা আগের থেকে আমাদের একটা ফিগার ব্যালেন্স শিটের মধ্যে আছে, দেখো এই যে কুরিন সঞ্চিতি আছে 500, এই যে 56,000-এর নিচে। অর্থাৎ নতুনটার সাথে পুরাতনটা বাদ দেবো, আমি নতুন করে যেহেতু সঞ্চিত করলাম ধরলাম, কাজে পুরানোটা বাদ দেবো, কারণ নাহলে ডাবল হয়ে যাবে। কারণ নতুন যখন আমি হিসাব রাখতেছি, পুরাতনটা আমি ওখান থেকে বাদ দিয়ে দেবো প্রকৃতটা জানার জন্য। তাহলে আমার নতুন আমি করলাম যে আমার পাওনা টাকা ছিল 7,000 প্রাপ্য বিল, এর 10% করলে হয় 700, আর 500 টাকা আগের থেকে আমি গত বছরের আসছে, তাহলে ওইটা বাদ দিয়ে দেবো এখন। তাহলে বাদ দিয়ে খেয়াল করে দেখো 200 টাকা খরচ দেখালো, এই যে 700 থেকে 500 বাদ, এই যে 200 টাকা খরচের ঘরে দেখালো। দিয়ে এই খরচগুলো মিডিলের মাঝের স্বভাবগুলো যোগ করলে এই 26,000, 2,500, 2,500, 28,000, 2,000, এগুলো এই কটা সব যোগ করে 60,000 হলো। এই ডান পাশে লিখে দিল 60,000। আচ্ছা, তাহলে এখন পরিচালনা মুনাফা কিভাবে পাইলাম? 1,41,000 থেকে, এটা ছিল মোট লাভ, মোট মুনাফা, মোট মুনাফা থেকে 60,000 বাদ দিলে হয় 81,000, এটা হলো আমাদের পরিচালন মুনাফা। এখন দেখি আমরা অন্যান্য আয় আর ব্যয় আছে কিনা। তো আয়ের ঘরে আমরা দেখছি যে অন্যান্য আয় বলে কিছু নাই, খালি যে ক্রেডিটের ঘরে থাকবে, আয় থাকলে ক্রেডিটের ঘরে থাকতো। একটা আছে ক্রেডিটের ঘরে, এটা হলো বিক্রয়ের ফিগার, এটা আছে ক্রয় ফেরত 3,000, এই 5 লাখ মূলধন, 10,000 টাকা প্রদেয়, ঋণ হচ্ছে 1,56,000 হচ্ছে অবচয় সঞ্চিতি, পুঞ্জীভূত অবচয় সঞ্চিতি 56,000, আর এই 500 কুরিন সঞ্চিতি, কাজেই কোনো অন্যান্য আয় নাই। এবার অন্যান্য ব্যয়ের মধ্যে কি আছে আমরা যদি একটু ভালো করে দেখি। পণ্য ক্রয় বিক্রয়, এটা তো আমরা অলরেডি নিয়েছি হিসাবের মধ্যে। মনে রাখবে এই ব্যালেন্স শিটের যেগুলো আছে সেগুলো একবার করে হিসাব হবে, সেগুলো যে কোনো এক জায়গায় যাবে, হয় আয় বিশদ আয় বিবরণীর মধ্যে যাবে, অথবা ইয়াতে যাবে মালিকানা সত্ত্ব বিবরণীর মধ্যে পরিবর্তন বিবরণীতে, অথবা ব্যালেন্স শিটে আর্থিক অবস্থা বিবরণীতে যাবে, একবার যাবে এগুলো। তো আমরা দেখলাম বেতনটা দিয়েছি আমরা পরিচালনা ব্যয়ের মধ্যে, আন্ত পরিবহন দিয়েছি আমরা ক্রয়ের সাথে করেছি, এটা বই পরিবহন দিয়েছি পরিচালনা ব্যয়ের সাথে, বীমার প্রিমিয়ামও দিয়েছি পরিচালনা ব্যয়ের সাথে, বিজ্ঞাপন খরচ দিয়েছি পরিচালনা ব্যয়ের সাথে। ব্যাংক জমা, ব্যাংক জমা তো এটা আমাদের চলতি সম্পদ, এটা এখনো ব্যবহার করিনি, কারণ এটা একবার যাবে, এটা যাবে হচ্ছে ব্যালেন্স শিটে যাবে। মূলধন এটাও যাবে মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণীতে। প্রাপ্য হিসাব, এটা ইয়াতে যাবে, নেট ফিগারটা ব্যালেন্স শিটে যাবে। প্রদেয়তায়, যন্ত্রপাতি, জমি, কুরিন, কুরিন সঞ্চিতি, মজুত পণ্য। আচ্ছা, এখানে তাহলে কি আছে একটা দেখলাম যে আমরা সম্ভাব্য ঋণ প্রিমিয়াম, বেতন খরচ, 1 সেকেন্ড, কই কোথায় করলাম, বিশদ আয় বিবরণী, হ্যাঁ